দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান। সারা দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ। আমরা দেখেছি গতকালও প্রায় 7 জন হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। যদিও এই সময়ে স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে এবং সেটি নিয়ে সংশয় রয়েছে, আবার বন্ধ করার নির্দেশ এসেছে হাইকোর্ট থেকে। অভিভাবকরা রয়েছেন দুশ্চিন্তায় এবং যারা খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ যারা বাইরে কাজ করছেন তাদের জন্য জীবনটি হয়ে গেছে আরও দুর্বিষহ। কারণ এই তীব্র তাপদাহে তাদের টিকে থাকতে হবে এবং একই সঙ্গে জীবন এবং জীবিকা নির্বাহ করতে হবে। এই সবগুলো চ্যালেঞ্জ নিয়ে আসলে বর্তমানে যে সংকটটি তৈরি হয়েছে সেই সংকটে এগিয়ে এসেছে আমাদের যে জাতীয় একটি ন্যাশনাল গাইডলাইন দরকার, যার জন্য আমরা এই তীব্র তাপদাহজনিত যে রোগগুলো রয়েছে সেগুলোর আমরা সুন্দর সমাধান করতে পারি। এবং সেই ন্যাশনাল গাইডলাইনের সাথে যুক্ত দুজন অতিথিকে আমরা আজকে আমাদের স্টুডিওতে একজন এবং অনলাইনে একজনকে যুক্ত করেছি। পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের স্টুডিওতে যুক্ত আছেন ডাক্তার এইচ.এম. নাজমুল আহসান, মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার নাজমুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। একই সঙ্গে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, শিশু বিভাগ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার শিমুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি যে কথাটি বলছিলাম শুরুতেই ডাক্তার নাজমুল, আপনার কাছে চলে আসি যে আসলে আমরা একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে বলা যায় যে কোভিড পরবর্তী সময়ে একটির পর একটি সংকট বিশেষ করে স্বাস্থ্য খাতে মোকাবিলা করে চলছে এবং আপনারা যারা ফ্রন্টলাইনে রয়েছেন তারা চেষ্টা করছেন যে সেটিকে সংকটের সময়োযোগ্য সমাধান সেটিকে তৈরি করার জন্য। এবং তারই পরিপ্রেক্ষিতে এই অধিক তাপজনিত যে সমস্যাটি এই মুহূর্তে আমরা অনুভব করছি, সারা দেশে তীব্র তাপদাহ চলছে। একটু আগে স্কলে দেখে আসলাম যে গত 21 বছরের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা, এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে, ঢাকা শহরে প্রায় 40-এর উপরে। তো এই তাপমাত্রার সাথে তো আসলে আমরা অভ্যস্ত নই, বিশেষ করে শহর বা আমাদের দেশের মানুষজন খুব একটা অভ্যস্ত নই, এবং থাকলেও হয়তো সেটা অল্প সময়, কিন্তু এটা দীর্ঘায়িত হচ্ছে। এই প্রেক্ষিতে আসলে এই যে তাপজনিত রোগ বলে যে একটি বিষয় এসেছে, এই তাপজনিত রোগ বলতে আমরা আসলে কোনগুলোকে বলছি এবং তাপের যে প্রবাহটি কখন আসলে আমরা এটাকে তীব্র, মাঝারি অথবা একেবারেই অতি তীব্র তাপ প্রবাহ বলছি, এই বিষয়টি যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত সময় উপযোগী প্রশ্ন করেছেন। যেটা আসলে আমাদের দেশবাসী সবারই জানা উচিত। যে আমাদের যে আজকের উপস্থাপক ডক্টর অমিত, উনি ওই যে উত্থাপন করেছেন, এটা আসলে খুবই সময় উপযোগী এবং সবারই এটা জানা খুব জরুরি। কারণ আমরা এখন একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি এবং তাপমাত্রাজনিত যে বিভিন্ন আপনার বলি যে অসুবিধা বা রোগ, এটা নিয়ে আর কি। তো আমি কয়েকটা জিনিস সম্বন্ধে একটু আলোকপাত করতে চাই। প্রথমত আমরা একটা কথা বলি যে এটাকে বলি আমরা হিট স্ট্রেস। হিট স্ট্রেস হচ্ছে এমন একটা কন্ডিশন যখন আমাদের বডি, আমাদের শরীর স্বাভাবিকভাবে যে শরীরে যে তাপমাত্রা উৎপন্ন হয় এবং বাইরের যে তাপমাত্রা, এইটার উপর বিশেষ করে তাপমাত্রাটা যে বের করে দেওয়া, যে কারণ তাপমাত্রাটা বের যদি না করি আমাদের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এই যে প্রসেসটা তাপমাত্রাটা বের করে দেওয়া, যখন সেটা পারে না, এটাকে আমরা বলি হিট স্ট্রেস। এবং এই হিট স্ট্রেসটা যদি এইটা দীর্ঘস্থায়ী হয় তখন আমাদের এই তাপমাত্রা বিষয়ক কিছু কিছু রোগ দেখা দেয়, যেটাকে আমরা বলি হিট রিলেটেড ইলনেস। এবং এই হিট রিলেটেড ইলনেসটাকে আমরা একটা বলি যে স্পেকট্রাম অফ হিট রিলেটেড ইলনেস ডিজিজ। অনেকগুলো কন্ডিশন কিন্তু এর সাথে যুক্ত। একদম আমরা বলি মাইল্ড, মডারেট এবং সিভিয়ার, তিনটা ভাগে আমরা এটাকে ভাগ করি। প্রথমে যদি আমি ধরি, এখানে হতে পারে যেমন হিট র্যাশ, যেটাকে আপনারা অনেকে জানেন যে এখন গরমের মধ্যে গেলে শরীরে লাল লাল চাকা চাকা হয়ে যায়, ঘামাচির মতো হয়ে যায়। বিশেষ করে আমাদের কাপড়ের দিয়ে ঢাকা যে অংশগুলো থাকে শরীরের, এইটার মধ্যেই কিন্তু এই জিনিসগুলো কিন্তু ডেভেলপ করে। এটাকে আমরা অনেকে ঘামাচি বলি, অনেকে আমরা বলি তাপমাত্রা বিষয়ক আমাদের যে র্যাশ, এগুলো বলি আর কি। এই যে একটা। 2 নাম্বার হচ্ছে হিট ইডিমা বলি, যে আপনারা দেখবেন অনেকে আমরা এই সময়ে এই তাপমাত্রা এই জনিত এই আবহাওয়ায় যে কয়েকদিন থাকার পরে দেখা যাচ্ছে কারো কারো হাতে এবং পায়ে পানি চলে আসে। অনেকে মনে করে এটা হয়তো তার কিডনির সমস্যা, তার হার্টের সমস্যা, সে ডাক্তারের কাছে এসে বলতে আমি চেক করব। আসলে এই জিনিসটা এরকম না। একটা মানুষ যদি এইরকম এই যে অত্যাধিক তাপমাত্রায় যদি এই কয়েকদিন থাকে, তখন কিন্তু তার হাতে এবং পায়ে পানি আসতে পারে। এটাও কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে আমরা বলছি হিট ক্রাম্প।
হিট ক্র্যাম্পটা হচ্ছে এরকম, আমাদের দেখেন হাতে এবং পায়ের যে মাংসপেশিগুলো এগুলো ব্যথা হয় এবং শক্ত হয়ে যায়, আমরা বলি খিঁচুনি দেখা দেয় এই হাতে এবং পায়ের মাংসপেশিগুলোকে, এগুলোকে আমরা বলি হিট ক্র্যাম্প। এইটাও কিন্তু আমাদের আমাদের এই তাপমাত্রাজনিত কারণে হতে পারে। এরপরে আমরা বলি হিট টিটানি। টিটানি মানে আমরা বলি এক ধরনের খিঁচুনির মতো, এটা খিঁচুনি হয়। এই হিট টিটানি এইটাও কিন্তু আমাদের এই তাপমাত্রাজনিত রোগের আরেকটা উপসর্গ। এরপরে আসে আমরা হিট সিনকোপ। হিট সিনকোপটা হচ্ছে এরকম, আপনারা দেখবেন যে আপনারা যখন প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, যেমন কোনো লাইনে দাঁড়িয়ে থাকেন বা কোথাও যদি আপনারা ওয়েট করেন দাঁড়িয়ে, হঠাৎ করে আপনি মাথা ঘুরে পড়ে গেলেন এবং কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেলেন, এটাকে আমরা বলি হিট সিনকোপ। এরপরে আমরা যেটাকে আসি হিট এক্সজশন এবং হিট স্ট্রোক। এই দুইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। তো যেটা হচ্ছে হিট এক্সজশন, আমাদের যারা আমাদের এই প্রচণ্ড হিটে যখন আমরা এই একটা স্টেপ বাই স্টেপ যখন আমরা কিছুই করতে না পারি, একসময় হিট এক্সজশন হয়ে যায়, প্রচণ্ড দুর্বল হয়ে যায়, প্রচুর সোয়েটিং হয় শরীর থেকে, আপনার ত্বক একদম সোয়েটি ত্বক হয়ে যায়। এরপর রুগীর মাথা ঘুরায়, বমি বমি ভাব হয় এবং রুগীর মাথা ব্যথা হতে পারে। তবে এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আমাদের বলি যে কোর বডি টেম্পারেচার। কোর বডি টেম্পারেচারটা হচ্ছে আমাদের শরীরের ভিতরের যে তাপমাত্রা তৈরি হয় সেটা। এবং এটা কিভাবে মাপি আমরা? আমরা বাথরুমের রাস্তা দিয়ে আমরা থার্মোমিটার দিয়ে মাপতে পারি, অথবা আমরা টিম্প্যানিক মেমব্রেন বলি, আমার কানের ভিতরে থার্মোমিটার দিয়ে মাপতে পারি। এবং এই টেম্পারেচারটা হিট এক্সজশনের সাধারণত 40-এর নিচে থাকে। আর সবচেয়ে মারাত্মক হচ্ছে হিট স্ট্রোক। আমরা যদি হিট এক্সজশনটাকে অ্যাড্রেস করতে না পারি, তাহলে এটা কিন্তু আলটিমেট হিট স্ট্রোকে চলে যায়। তাহলে আমরা কিভাবে বুঝবো? দেখা যায় একসময় এই যে ঘাম হতে হতে একসময় দেখা যায় আর শরীরের ঘাম হচ্ছে না, কিন্তু শরীরের তাপমাত্রা অনেক বেশি এবং আমাদের কোর বডি টেম্পারেচার অর্থাৎ আভ্যন্তরীণ তাপমাত্রা এটা 40 ডিগ্রি ক্রস করে যায় তখন যদি আমরা মাপি। এর সাথে কি হয়? এর সাথে দেখা যায় স্কিনটা আমাদের ড্রাই হয়ে যায়, হট হয়ে যায় এবং পেশেন্টের দেখা যায় অল্টার্ড কনসাসনেস বলি, তখন সে দেখা যায় যে অসংলগ্ন কথাবার্তা বলে, অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে পেশেন্টের। তো এই জিনিসগুলো কিন্তু দেখা যায়, টেম্পারেচারটা বেড়ে যায়, আমাদের স্কিনে গরম হয়ে যায় কিন্তু কোনো ঘাম থাকে না, এবং একই সাথে রুগীর যে জ্ঞানের মাত্রাটা সেটা অল্টারেশন হয়ে যায়। আমরা এইটা হচ্ছে হিট স্ট্রোক। তো আমরা কিন্তু আপনারা দেখেন সবাই কিন্তু যে কোনো হিট রিলেটেড আপনার ব্যাপারগুলোকে আমরা হিট স্ট্রোক বলে চালিয়ে দিচ্ছি। আসলে হিট স্ট্রোকটা কিন্তু জিনিসটা এরকম, এর মধ্যে অনেকগুলো স্টেপ পার হয়ে কিন্তু আমরা কিন্তু ফাইনালি এটাকে বলি আমরা অ্যাকিউট মেডিকেল ইমার্জেন্সি। যদি আমরা এটাকে চিকিৎসা না করি, অ্যাড্রেস না করি, বলা হচ্ছে বয়স্ক মানুষের ক্ষেত্রে 80% লোক মারা যেতে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই সময়কার জন্য। এবং এই অ্যাকিউট মানে যে ইলনেস বা মৃত্যুর কারণগুলোর পিছনে কিন্তু এটি রয়েছে, যেটি যারা বললেন এক্সট্রিম অফ এজেস যে পিপল রয়েছে বা বয়োবৃদ্ধ এবং যারা দীর্ঘ রোগে আক্রান্ত। আমি প্রসঙ্গটি আসছি, তার আগে আপনি হিট ওয়েভের কথা বলেছিলাম যে আসলে ঠিক কয়টা মাত্রায় সেটাকে ডিফাইন। হিট ওয়েভটা হচ্ছে আপনার দেখেন আমরা যেটা বলি যে আমাদের দেশের যে অ্যাভারেজ ম্যাক্সিমাম যে টেম্পারেচারটা, এইটাকে যখন আমাদের যে আমাদের পারিপার্শ্বিক যে তাপমাত্রা যেটা, এটা যখন দেখা যায় কোনো একটা অঞ্চলে বা কোনো একটা দেশে পরপর 5 দিন ম্যাক্সিমাম অ্যাভারেজ টেম্পারেচার যেটা, এটা চেয়ে যদি 5 ডিগ্রি যদি বেড়ে যায় এবং এটা যদি পরপর 5 দিন যদি এটা পারসিস্ট করে, তখন আমরা এটাকে বলি হিট ওয়েভ। এবং তাপমাত্রা ভেদে এটাকে আমরা 4টা ভাগে ভাগ করি। একটা আমরা মৃদু হিট ওয়েভ বলি, এটা আমরা বলি যে 36 ডিগ্রি থেকে 38 পর্যন্ত, আবার 38 থেকে আমরা 40 পর্যন্ত একটা বলি, 40 থেকে 42 পর্যন্ত একটা বলি, এবং 42 বলে আমরা এক্সট্রিম, আমরা হিট ওয়েভ যেটা। তো এটা এই টেম্পারেচার উপর বেসিস করে আমরা এটাকে হিট ওয়েভগুলোকে ভাগ করি। এবং হিট ওয়েভ আমরা তখনই বলবো যখন পরপর 5 দিন যে ম্যাক্সিমাম নর্মাল টেম্পারেচার এটা যদি 5 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে কোনো একটা অঞ্চলে বা কোনো একটা দেশে, তখন আমরা এই কন্ডিশনটাকে বলি আমরা হিট ওয়েভ। আমরা এখন কিন্তু এই সময়টা পার করছি, মানে এভারেজ যে একটা টেম্পারেচার থাকে অন্যান্য বছর তার থেকে যদি বেশি থাকে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার নাজমুল, আপনি খুব চমৎকার করে এই যে হিট রিলেটেড যে ইলনেসগুলো বা তাপজনিত যে রোগগুলো এবং তাপ প্রবাহ নিয়ে, যেটি নিয়ে আসলে অনেকের মনেই একটা সংশয় রয়েছে, সেটি খুব চমৎকার করে পরিষ্কার করলেন। আমি ডাক্তার আবু সাঈদ শিমুল আপনার কাছে একটু ফিরে আসি। শিশু হচ্ছে যে মানে শিশুদের যে অংশটি রয়েছে তাপের সাথে জড়িত, আমরা জানি যে শিশুরাও কিন্তু খুব একটা ভালনারেবল একটা অংশ,
যে এই তাপপ্রবাহে আক্রান্ত হওয়ার পিছনে, এবং এই জন্যই কিন্তু এই মুহূর্তে অভিভাবকরা নানা রকম দুশ্চিন্তা রয়েছেন। স্কুল কলেজ এগুলো খোলার পরে তার দুশ্চিন্তা আরও বেড়ে গিয়েছেন, তাদের কিন্তু নিয়ন্ত্রণ করা কঠিন, তারা বাইরে খেলতে যাচ্ছে এবং তাদের যে পানির খাওয়ার বা পিপাসার বিষয়টি, এই বিষয়টিও কিন্তু কম্প্রোমাইজ, তারা কিন্তু আসলে বড়দের মতো সেভাবে বলতে পারে না, এবং তাদের যে হিট রেগুলেশন সেটি কিন্তু বড়দের তুলনায় আমরা বলবো যে একটু পোর বা কম হতে পারে। তো এই যে শিশুদের এই তাপজনিত রোগগুলো আপনি কিভাবে দেখছেন, বা এই সময় কি এই রোগীগুলো কি বাড়ছে কিনা আপনাদের এই যে হসপিটালে আপনি কাজ করছেন তাপজনিত রোগে, তারা আক্রান্ত হচ্ছে কতটা? সরাসরি যে আমরা বলে থাকি হিট স্ট্রোক, সেটা তো আসলে খুব অ্যাকুট ইমার্জেন্সি, সেগুলো নিয়ে অত করতে হচ্ছে না। কিন্তু যে এই সময় তাপমাত্রা বাড়ার জন্য যে রোগগুলো হওয়া দরকার সেগুলো কিন্তু আমরা দেখছি বেড়ে যাচ্ছে। যেমন কি হিট র্যাশের কথা বলা হচ্ছে, বাচ্চাদের কিন্তু ডায়পার র্যাশ কিন্তু খুব হয়, যেহেতু বাচ্চাদের ডায়পার করানো হয়। বাচ্চাদের চামড়ার অন্যান্য সমস্যা, ঘামাচি নিয়ে কিন্তু এই সময় বাচ্চারা প্রায় সময় আমাদের চেম্বারে বা বিভিন্ন হাসপাতালে ভিড় জমাচ্ছে। এই সময় খোস পাতরা কিন্তু হয়, বাচ্চাদের যে স্কেবিস বলে থাকে সেটা হয়। আর আমরা বৈজ্ঞানিক ভাবে জানি যে বাচ্চাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড অর্থাৎ সেলের বাইরে কিন্তু পানি থাকে। সুতরাং হিট ইডেমার কথা যেটা ডক্টর নাজমুল বললেন, সেটা কিন্তু বাচ্চাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবার বাচ্চাদের পায়ে ব্যথা নিয়ে আসে, অনেক চিকিৎসক বা অনেক মা বাবার মনে করে থাকেন যেটা হয়তো কি আমরা গ্রোয়িং পেইন যেটা বলে থাকে, সেটা কিন্তু না। এই সময় কিন্তু দেখা যাচ্ছে বাচ্চারা প্রায় সময় আমাদের কাছে আসে যে পায়ে ব্যথা করছে, সারাক্ষণে পায়ে ব্যথা করে। বাচ্চাদের কিন্তু এই সময় পানি শূন্যতার জন্য দেখা যাচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, এসে বলছে যে আমার বাচ্চা তো অস্থির, আমার বাচ্চা সারাক্ষণ ছোটাছুটি করছে, খুব কান্নাকাটি করছে। এইটা কিন্তু এই কমপ্লেন কিন্তু আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি যে বাচ্চারা অস্থির থাকছেন, তারা কোনো কিছুতে, যারা একটু বড় বাচ্চা তারা পড়ালেখায় মনোযোগ দিতে পারছেন না। আবার ডায়রিয়ার প্রকোপ কিন্তু অল্প অল্প করে বাড়তে শুরু করছে হাসপাতালগুলিতে। আইসিডিআরপি সহ আমাদের মুক্ত মেডিকেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া জনিত যেসব রোগগুলি রয়েছে সেগুলো কিন্তু এই সময় বেড়ে যাচ্ছে। একই সঙ্গে শ্বাস প্রশ্বাস বা রেসপিরেটরি প্রদাহ যে রোগগুলো রয়েছে, নিউমোনিয়া অথবা এই ধরনের বা রোগগুলো কি বাড়ছে কিনা? জি, এটা খুব আপনি যথার্থই বলেছেন। আমরা সকলেই মনে করছি যে এই সময় গরমের কারণে যেহেতু বাইরের খাবার খাই বা পানি খাই, ডায়রিয়া হয়তো অনেক বেশি হয়ে যাবে। ডায়রিয়া অল্প অল্প করে বাড়ছে, কিন্তু সেই পরিমাণ ডায়রিয়া কিন্তু বাড়ছে না। কিন্তু গত 1 মাস যাবত আমরা লক্ষ্য করছি যে বাচ্চাদের কিন্তু শ্বাস প্রশ্বাসের যে রোগগুলো, নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস, এগুলো কিন্তু খুব বেড়ে গিয়েছে। বিশেষ করে আগের যারা কারো যদি অ্যাজমা থাকে, সে অ্যাজমাও বেড়ে গিয়েছে। কারণ আমরা জানি যে বাচ্চারা কিন্তু তাপমাত্রার সাথে সহনশীল হতে পারে, অর্থাৎ অ্যাডাপ্ট করতে পারে না। আমরা জানি 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রার কম বৃদ্ধি হয়, তখনই কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের অসুস্থ হয়। যেমন শীত থেকে যখন গরমে আসে, তখন এই সময়ে খুব বেশি বাচ্চারা অসুস্থ হচ্ছে। আবার গরম থেকে শীতে যখন যায়, তখন অর্থাৎ তাপমাত্রার যে যখন পার্থক্যগুলো হয় এবং সামান্য তারতম্য হলেই কিন্তু বাচ্চারা সেটা অ্যাডজাস্ট করতে পারে না। এই সময়গুলিতে বাচ্চাদের দেখা যায় বিভিন্ন রোগ বালাইগুলো বেড়ে যায়। যে বিষয়টি বলছিলাম যে আমাদের প্রথমে আসলে এই হিটের যে রোগগুলো রয়েছে তাপজনিত, সেটা বোঝার আগে আমাদের জানা দরকার আসলে স্বাভাবিকভাবে আমাদের শরীর থেকে তাপ প্রবাহটি কিভাবে আসলে বের হয়, নিয়ন্ত্রিত হয়। আচ্ছা দেখেন, একটা জিনিস আমাদের জানা উচিত যে আমাদের শরীরে যে বাইরের টেম্পারেচার শুধুমাত্র আমাদের শরীরে তাপমাত্রা বাড়ে না, আমাদের শরীরে তাপমাত্রা দুইভাবে বাড়তে পারে। একটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে মেটাবলিজম যেটা হয়, এইটার কারণেও কিন্তু আমাদের একটা তাপমাত্রা বাড়ে। আর একটা হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বলি আমরা, ওই বাইরের তাপমাত্রা এবং বাইরের আর্দ্রতা, যেটাকে আমরা হিউমিডিটি বলি, এই তিনটার বাইরের এই দুইটা ফ্যাক্টর আর ভিতরে মেটাবলিজম, এইটার উপর বেসিস করে কিন্তু আমাদের কিন্তু শরীরের তাপমাত্রাটা বাড়ে, দুইটার কম্বিনেশন। কিন্তু তো যখন যেটা হয়, আমরা বডি কিন্তু এটাকে অ্যাডাপ্ট করার জন্য নিজে নিজে কিছু কাজ করে। 1 নম্বর হচ্ছে সে করে কি, আমাদের রক্তনালীগুলিকে প্রসারিত করে দেয়, এটাকে আমরা বলি ভেসোডাইলেটেশন। এরপর তো কী হয়, যে ভিতরে যে তাপমাত্রাটা তৈরি হয় সেটা সে স্কিন চামড়ার নিচে নিয়ে আসে, এবং এরপরে সে কী করে, ঘামের মাধ্যমে এই তাপমাত্রাটাকে বের করে দেয়। খুব সহজভাবে এইটাই হচ্ছে আমাদের বডি থেকে তাপমাত্রাটা বের করার প্রক্রিয়া। তো আমাদের 4টা প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু শরীর থেকে আমরা যে কুলিং হতে পারি, আমরা যেটা বলি শরীরতে তাপমাত্রা বের হয়ে আমার শরীর ঠান্ডা হতে পারে। 1 নম্বর বলি আমরা কনভেকশন। কনভেকশন মানেটা কি, আমি যদি এক্সাম্পল দিই, আপনি যে গরমের মধ্যে যদি আপনি ফ্যানটা ছেড়ে দেন, ফ্যানের বাতাসে আপনি একটা ঠান্ডা হতে পারেন, এটাকে আমরা বলি কনভেকশন। আর এটা হচ্ছে কন্ডাকশন। কন্ডাকশনটা কি,
যখন কোনো ঠান্ডা কিছুর সংস্পর্শে আপনার শরীর থেকে তাপমাত্রা বের হয়ে যাবে, যেমন আপনি একটা টাওয়েল বা গামছা ঠান্ডা পানিতে ভিজিয়ে শরীরে জড়ায় নিলেন, অথবা ঠান্ডা ফ্লোরে আপনি শুয়ে পড়লেন, এইভাবে দেখবেন শরীর থেকে তাপমাত্রাটা আপনার বের হয়ে যাচ্ছে, এটা কন্ডাকশন। আরেকটা বলি আমরা রেডিয়েশন, এটা নর্মাল একটা প্রসেস বডির, এই প্রসেসের মাধ্যমে কিছু তাপমাত্রা বেড়ে যায়। এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং ফাইনাল পার্ট যেটা হচ্ছে আমরা বলি ইভাপোরেশন, এটা হচ্ছে ঘামের মাধ্যমে। এই যে টেম্পারেচার ভেসোডাইলেশন স্কিনের নিচে আসলো, এরপর ঘাম হয়ে এই ঘামের মাধ্যমে তাপমাত্রাটা আপনার পরিবেশে চলে যাচ্ছে। তবে এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি আমার পরিবেশের তাপমাত্রা বেশি থাকে এবং আর্দ্রতা বেশি থাকে, তাহলে কিন্তু এই ইভাপোরেশন প্রসেসটা ঘামের মাধ্যমে এইটা কিন্তু ঠিকমতো কাজ করে না। এটাই আসলে মূল সমস্যাটি হয়ে দাঁড়াচ্ছে, যেটা আমরা দেখছি। এবং আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই তাপজনিত রোগগুলো যখন শুরু হয়, আসলে এর মূল যে কার্ডিনাল বা মূল যে লক্ষণগুলো, যখন আমরা আসলে নিজেকে বিপজ্জনক পরিস্থিতিতে আছি বলে মনে করব, বা রেড ফ্ল্যাগ সাইনগুলো, কখন আমরা আসলে সেটা চিকিৎসার আওতাধীন যাওয়া দরকার বা হসপিটালে যাওয়া প্রয়োজন? আমরা যেটা বলছি যে এই যে হিট রিলেটেড ইলনেসকে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার তিনটা ভাগে ভাগ করে আমি আগে বলেছি আর কি। প্রথমত যেটা ওই যে র্যাশ, ইডিমা, আপনার যে ক্রাম্প, তারপরে টিটানি, এগুলো সব কিন্তু আমরা মাইল্ড ফর্মে। আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুইটা ব্যাপারে, হিট এক্সজশন এটাকে বলি আমরা মডারেট, আর একটা বলি হিট যেটাকে স্ট্রোক, এটা বলি সিভিয়ার ফর্ম। তাহলে তিনটা কন্ডিশনে আমরা হসপিটালে ভর্তি করি, একটা হিট সিনকোপ, একটা হিট এক্সজশন, আর একটা হিট স্ট্রোক। তাহলে এই তিনটা আমাদের রেড ফ্ল্যাগ সাইন বা যে আমাদের যে মূল যে লক্ষণগুলো, সেগুলো হচ্ছে একটা মানুষ যখন এই অধিক তাপমাত্রায় দীর্ঘক্ষণ কাজ করে, আপনি দেখেন এই হিট স্ট্রোকটাকে আমরা দুইটা ভাগে আবার ক্লাসিফাই করি, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা বলি এক্সজেশনাল। ক্লাসিক্যালটা কাদের হয়? যারা বয়স্ক রোগ, যারা ভালনারেবল গ্রুপ, এদের ক্ষেত্রে আমরা বলি ক্লাসিক্যালটা হয়। আর যাদের আরেকটা বলি এক্সজেশনাল। এক্সজেশনাল কেমন? যারা ম্যানুয়াল ওয়ার্কার, যারা বাইরে কাজ করে, পরিশ্রমের কাজ করে, এরা কিন্তু দেখেন খুব বেশি টেম্পারেচার যদি নাও বাড়ে, তাও কিন্তু ভিতরের ইন্টারনাল টেম্পারেচার বেড়ে এরা কিন্তু হিট স্ট্রোক হতে পারে। তো জিনিসটা হচ্ছে এরকম। তাহলে আমরা যেটা বলছি যে যখন একজন মানুষ অত্যাধিক পরিমাণ ঘাম হয়, গরম পরিবেশের মধ্যে অত্যাধিক এক্সজস্টেড হয়ে যায়, যেমন সে কোনো বলশক্তি পাচ্ছে না, তার বমি বমি ভাব হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, তীব্র মাথা ব্যথা হচ্ছে, এবং তা খুব তৃষ্ণা পাচ্ছে এই ধরনের, এবং মনে হচ্ছে যেন সে খুব দুর্বল বোধ করছে, নাড়িটা দুর্বল হয়ে যাচ্ছে এই অবস্থা, এবং মনে হচ্ছে যে চোখে অনেক সময় দেখা যাচ্ছে সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে মূলত হিট এক্সজশন এবং হিট স্ট্রোক। এবং ফাইনালি আরেকটা হচ্ছে যখন রুগী দেখা যাচ্ছে যে আমরা বলি যে অল্টার্ড কনসাসনেস, যখন দেখা যাচ্ছে অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করে, অজ্ঞান হয়ে যায় অথবা খিঁচুনি হয়, এই রোগীগুলো কার্ডিনাল সাইন, এগুলো হচ্ছে হিট এক্সজশন, এবং যদি আমরা অ্যাড্রেস না করি হিট স্ট্রোকের মেন সাইন। আর এটা ফাইনালি বলছি যে হিট স্ট্রোকে যেটা হয়, টেম্পারেচারটা অত্যাধিক বেড়ে যায়, কোনো ঘাম বোঝা যাবে। এগুলো হলে অবশ্যই আমরা প্রথমে যেটা করি, তাকে আমরা ঠান্ডা প্লেসে নিয়ে আসি, আমরা নিজেরা যতটুকু পারি চেষ্টা করি করার জন্য, উন্নতি না হয় ইমিডিয়েটলি আমরা হসপিটালে ভর্তি করার জন্য। ঠান্ডা করার পদ্ধতি হচ্ছে যদি একেবারে ঠান্ডা করার জন্য আমরা ফ্যান ছেড়ে দেই, গামছা ভিজিয়ে দেই, আমরা ঠান্ডা পানি দিয়ে স্প্রে করি। আমরা বলি যে আপনি ওই যে বিদেশি যারা করে যে বাথটাবের মধ্যে ঠান্ডা বাটা চুবাই রাখে, কোল্ড ইমার্শন করে, কোল্ড ব্ল্যাঙ্কেট ইউজ করা, গোসল করায় দেয়। হ্যাঁ, এগুলো অনেকগুলো। এবং যেটা বললাম, এগুলো করে যদি দেখা যাচ্ছে যে আমি টেম্পারেচারটা কমাতে না পারি, ইমপ্রুভমেন্ট না হয়, তখন আমরা অবশ্যই হসপিটাল সেটিংয়ে আরও কিছু অ্যাক্টিভ মেথড আছে। আমরা অনেক সময় হসপিটাল আইসিইউ সেটিংয়ে আমরা করি কি, ঠান্ডা আমরা স্যালাইনও কিন্তু দেই, এর মাধ্যমে কিন্তু আমরা থেরাপিউটিক হাইপোথার্মিয়া যেটা বলি আর কি, যেটা করে থাকি। এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, টেম্পারেচার আমরা কমাবো, কিন্তু খুব বেশি কমানো যাবে না, 40 থেকে 38 পর্যন্ত কমাবো, কিন্তু এরপরে যদি কমায় সেটা আবার কিন্তু ক্ষতি হতে পারে, সেটিও মাথায় রাখা খুব প্রয়োজন। আমি ডাক্তার শিমুল আপনার কাছে একটু ফিরে আসি, যে বাচ্চারা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, মানে উদ্বেগের অংশ। তো দেখা যাচ্ছে যে তাদেরকে এই তীব্র গরমে মানে বিশেষ করে রিহাইড্রেট করা বা সতেজ রাখাটা কঠিন। তারা পানি খেতে চায় না, বড়দের মতো কথা শুনতে চায় না, বা প্লেন ওয়াটার বা এগুলো আসলে তাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য পানীয় নয়। তো সেক্ষেত্রে তাদেরকে কিভাবে আসলে একটু সতেজ রাখা যায়, রিহাইড্রেট করা যায়, সে পদ্ধতিটি। এবং তাদের বাচ্চারা যখন বলতে পারে না প্রপারলি, অনেক সময় ছোট বাচ্চারা রয়েছে, টডলার যারা রয়েছে, কোলের বাচ্চা যারা রয়েছে, তো সেদিক তাদের ক্ষেত্রে যে রেড ফ্ল্যাগ সাইনগুলো রয়েছে, কি করে বাবা মারা বুঝবেন যে তার বাচ্চাটি রিহাইড্রেশন বা ডিহাইড্রেশন হয়েছে, অথবা হিট এক্সজশন অথবা হিটের তাপজনিত রোগগুলিতে আক্রান্ত হচ্ছে, এটি যদি আমাদেরকে একটু বলেন।
জি, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার পরের প্রশ্নটার উত্তর আসলে আগে দিতে চাই। জি। সেটা হচ্ছে যেহেতু ডাক্তার নাজমুল বললেন, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে এই সতর্ক রেড ফ্ল্যাগ সাইন অর্থাৎ যেগুলো দেখে আপনি মনে করতে পারবেন যে এখন বাচ্চাকে হাসপাতালে নিতে হবে, সেটা হচ্ছে বাচ্চা দেখবেন যে নেতিয়ে পড়ছে, বাচ্চা অজ্ঞান হয়ে যাচ্ছে কিনা, বাচ্চা কিছুই খেতে পারছে না এমন যদি হয়, বাচ্চা অনবরত বমি করছে এমন যদি হয়, বাচ্চা যদি খিঁচুনি হয় সেটা রাখবেন। আর প্রস্রাবটা খেয়াল রাখবেন যে বাচ্চার জি। প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে কিনা, বা সে সবসময় যে প্রস্রাব করে তা থেকে প্রস্রাব অনেকখানি কমে যাচ্ছে কিনা, বাচ্চার চোখের কোটর যেটা আমরা বলে থাকি সেই কোটরটা ভেতর দিকে চলে যাচ্ছে কিনা, বা 18 মাস এর কম বয়সী বাচ্চাদের মাথায় যেখানে নরম অংশ থাকে সেটা নিচের দিকে ডেবে যাচ্ছে। চলে যাচ্ছে কিনা, বাচ্চার খিচুড়ি হচ্ছে কিনা, এইগুলো একটু দেখতে হবে। সেই সাথে আমরা ডাক্তার নাজমুল যেটা বলছেন যে আপনার প্রচন্ড গরম কিন্তু বাচ্চা দেখছে ঘাম হচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু রেড ফ্ল্যাগ সাইন। এগুলো হলে আপনাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বাচ্চাকে নিয়ে যেতে হবে। আর আপনি যেটা বলছেন এই সময় বাচ্চাদের কিভাবে সতেজ রাখা যায়, বাচ্চারা জানেন যে পানি তেমন খেতে চায় না, আর বাচ্চারা কিন্তু খুব সহজে ডিহাইড্রেটেড হয়ে যায়। বাচ্চাদের হিট যে মেকানিজম যেটা রয়েছে সেটা কিন্তু দেখা যায় বাচ্চারা অনেক বেশি হিট উৎপন্ন করে তাদের শরীরের বাচ্চাদের ওজনের তুলনায়, সেক্ষেত্রে বাচ্চারা ভালনারেবল। এক্ষেত্রে আমরা বলে থাকি একটু বড় যারা বাচ্চা যারা স্কুলে যায় তারা ব্যাগে অন্ততপক্ষে, অনেকে যারা গাড়িতে যেতে পারে কিন্তু যারা হেঁটে হেঁটে যায় তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ছাতা রাখবেন। আমরা বলে থাকি একটা টাওয়েল রাখবেন, একটা বোতলে আপনি পানি রাখবেন। ফ্লাস্কে দেখা যায় যে বাচ্চাদের যখন আপনি স্কুলে দেন চেক করবেন যে ফ্লাস্কে পানিটা খেয়েছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন বাসায় চেক করবেন যে সে পানিটা খায়নি, ফ্লাস্কে যে পানিটা দিয়েছিলেন সে পানিটা সেরকম রয়ে গিয়েছে, এই সময় কিন্তু এটা খুবই জরুরি। আর পারতপক্ষে যদি একটা স্যালাইনের প্যাকেট দিয়ে দিতে পারেন তাহলে জরুরি মুহূর্তে অন্য কেউ সাহায্য করে তাকে স্যালাইনটা খেয়ে দিতে পারে। পানি কতটুকু খাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলে থাকি ওজন অনুযায়ী একটা সূত্র রয়েছে, সেটা বলে থাকে যে 10 কেজি ওজন পর্যন্ত বাচ্চাকে আপনি 1 লিটার পানি দিতে পারেন, 20 কেজি ওজন পর্যন্ত বাচ্চাকে আপনি 1.5 লিটার পানি দিতে পারেন, 30 কেজি ওজন পর্যন্ত বাচ্চাকে আপনি মোটামুটি 170 ml যে কোনো ফ্লুইড দিতে পারেন। এই যদি আমরা একটু মেনটেন করি তাহলে মোটামুটি এই সময় মা বাবারা আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন কতটুকু পানি খাবো সেটা করবেন। আর বাচ্চারা যখন এই সময়ে পানি শূন্যতা হয় সেক্ষেত্রে কিন্তু স্যালাইন খাওয়াতে পারেন, কারণ পানি খাওয়ালে যেটা হয় বাচ্চারা এই সময় ঘামের কারণে সোডিয়াম তো লস হয়। আমরা যদি পানি খাইয়ে দিই দেখা যাবে যে সোডিয়ামটা আরো ডাইলিউট হয়ে আরো কমে যায়, সেক্ষেত্রে যে হিট ক্র্যাম্প এবং সোডিয়াম কমে গেলে দেখা যায় যে মানসিক অবসাদ বা বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়। সেই জন্য সকলের প্রতি অনুরোধ রাখবে যে স্যালাইনটা খাবেন। এবং স্যালাইন বাড়ানোর ক্ষেত্রে কিন্তু দেখতে হবে বড়দের এবং বাচ্চাদের স্যালাইন বাড়ানোর কোনো আলাদা পদ্ধতি নেই। ছোটদের এবং বড়দের সকলের ক্ষেত্রে 1/2 লিটার পানিতে 1 প্যাকেট যে খাবার স্যালাইন সেটা দিয়ে খাওয়াতে হবে। বয়স অনুযায়ী আপনি খাওয়াতে পারেন, যে আমরা বলে থাকি যত কেজি তত চামচ, সেই হিসেবে খাবেন। আর যদি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে পানি বা স্যালাইন খাওয়ানোর কিন্তু নিয়ম রয়েছে। আমরা বলে থাকি 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে 250 ml এর যদি কাপ থাকে সেটার 4/1 কাপ, 2 বছর থেকে 5 বছর পর্যন্ত হাফ কাপ, এবং 5 বছর উপর বাচ্চাদের আমরা বলে থাকি 5 থেকে 10 মিনিট পর পর 100 ml করে করে আপনারা স্যালাইন খাবেন। এই যে এই পানির কথা বললাম স্যালাইনের, সেই সাথে রসালো ফল এখন পাওয়া যাচ্ছে, তরমুজ পাওয়া যাচ্ছে, সামনে আম আসবে, সেই রসালো ফলগুলো খাওয়ানোর একটু প্র্যাকটিস করতে হবে, কারণ বাচ্চারা অনেক সময় বলে থাকে যে পানি খেতে চায় না। জি, জি। সেক্ষেত্রে রসালো ফল, পানি জাতীয় জিনিসগুলো যদি বেশি বেশি করে খাওয়ান এই সময় বাচ্চারা জি। পানি শূন্যতা থেকে মুক্ত থাকতে পারবে। ডক্টর নাজমুল, আপনার কাছে ফিরে আসি, আমরা একেবারেই লাস্ট সেগমেন্টে রয়েছি। আমরা যে টেক হোমে মেসেজ যেটা নিয়ে যেতে চাই যে আসলে এই মুহূর্তে সবচেয়ে ভালনারেবল বা সবচেয়ে রিস্কের মধ্যে কারা রয়েছেন, একটি যে গ্রুপগুলো, এবং যাদের দীর্ঘমেয়াদী রোগগুলো রয়েছে তাদের আসলে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, খুব সংক্ষেপে আমি জানি। ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি বিষয়টাকে আপনি অ্যাকচুয়ালি সামনে নিয়ে এসছেন। এখন আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কারা সবচেয়ে বেশি ভালনারেবল, মানে ঝুঁকির মধ্যে কারা আছে। আমরা বলছি যারা এক্সট্রিম অফ এজ, 65-র উপরে যাদের বয়স, এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি ইনফ্যান্ট যারা, অ্যাডোলেসেন্ট যারা, 15 নিচে বয়স যারা, এবং যারা প্রেগনেন্ট, এবং যারা ওবেস বলি আমরা, এবং এরা কিন্তু একটা ভালনারেবল। আরেকটা হচ্ছে যাদের কোনো কোমরবিডিটি আছে আগে থেকে, যেমন তাদের ডায়াবেটিস আছে, হার্টের অসুখ আছে, হাইপার টেনশন আছে, তাদের আগে থেকে আপনার ফুসফুস বিষয়ক রোগগুলো, অ্যাজমা, সিওপিডি এগুলো আছে, যারা সাইকিয়াট্রিক পেশেন্ট, যারা নিউরোলজিক্যাল পেশেন্ট, এবং যারা অনেকগুলো মাল্টিপল ড্রাগ খান। অনেকগুলো ড্রাগের কারণেও কিন্তু দেখা যায় আমাদের বডি থেকে যে হিটটা যে বের হয়ে যায় এগুলো কিন্তু আমাদের ঠিক মতো বের হতে পারে না। এই জন্য আমাদের এই সবগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হয়, এবং যে কারণে আমরা বলছি এই যারা ভালনারেবল গ্রুপ যাদের বললাম
এদেরকে অত্যাধিক সতর্কতা লাগবে। এবং আরেকটা বিষয়, যারা পানির রেস্ট্রিকশন রয়েছে, বিশেষ করে সিকিডির পেশেন্ট বা সিরোসিসের পেশেন্ট, তারাও কিন্তু আসলে একটা সংশয় ভোগে যে সংশয় ভোগে। এক্ষেত্রেও আমাদের অবশ্যই আমাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু কি পরিমাণ আমরা পানি বলছি খাবেন যে এই সময়ে যারা এই ভালনারেবল গ্রুপ, আমি যাদেরকে বললাম আর কি, এই গ্রুপের উচিত তাদেরকে যথাসম্ভব অধিক তাপমাত্রাজনিত পরিবেশ পরিহার করা এবং সম্ভবত শরীরকে ঠান্ডা রাখার জন্য যেসব প্রসেসগুলো ওগুলোর মধ্যে থাকা, আর ডক্টরের পরামর্শ নেওয়া। অবশ্যই এরা কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাচ্ছিলাম, এই তাপমাত্রাজনিত রোগ ছাড়াও কিন্তু আরও অনেকগুলো কমন ডিজিজ কিন্তু আমাদের কিন্তু হচ্ছে, যেগুলো আমরা বলছি এখানে, যেমন আমরা বলি ওয়াটার বর্ন ডিজিজগুলো, পানিবাহিত রোগ, একদম, হ্যাঁ, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস, এগুলো কিন্তু হচ্ছে। এবং কেন হচ্ছে? এই অত্যাধিক গরমে দেখা যাচ্ছে যারা আমরা বাইরে কাজকর্ম করে, যারা রিক্সা পুলার বলেন, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে, হকার বলেন, এরা করে কি ওই বাইরের ওপেন শরবত খায়, ওপেন আখের রস খায়, মনে করে করার জন্য, কিন্তু তখন দেখা যায় এই রোগগুলো হয় তাদের ডায়রিয়া হয়, বমি হয়, জন্ডিস হয়, টাইফয়েড। আমরা দেখেছি যে এই ব্যাপারে কিন্তু আমাদেরকে সতর্কতা থাকতে হবে এবং আমাদের নিরাপদ পানীয় পান করতে হবে প্রতিদিন 2.5 থেকে অন্তত 3 লিটার, এবং সম্ভব হলে আমাদের ইলেকট্রোলাইট রিচ, যেটাকে আমরা বলছি লবণ সমৃদ্ধ ফ্লুইড আর কি। আমি আসবো আপনার কাছে, তার আগে ডাক্তার শিমুল আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাচ্ছি যে আসলে শিশুদের সতর্কতা নিয়ে আসলে আমরা খুব চিন্তিত যে এই তীব্র গরমে তাদের বাঁচানোর জন্য কি কি সতর্কতা অবলম্বন করা দরকার, এবং ন্যাশনাল গাইডলাইনে আসলে এই বিষয়ে কি কি নির্দেশনা দেওয়া রয়েছে? ধন্যবাদ। ন্যাশনাল গাইডলাইন স্পষ্ট নির্দেশনা রয়েছে। প্রথমে যদি আমরা বয়স অনুযায়ী বিভিন্ন ধরনের ভাগ করে থাকি, অনাগত শিশুতে কেমন হবে বলা হচ্ছে, যদি মায়েদের বা মায়েরা যদি পানি প্রদান থাকে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের কনজেনিটাল অ্যানোমালি কিন্তু হতে পারে, সেটা বিভিন্ন ধরনের গবেষণায় প্রমাণিত হয়েছে। সুতরাং যারা এই সময় মায়েরাও রয়েছেন, তারা অবশ্যই পর্যাপ্ত পানি খাবেন। গাইডলাইনে বলা আছে মিনিমাম সারাদিনে 3 লিটার তাদেরকে পানি খেতে হবে। এর পরবর্তীতে যদি জন্মের পর থেকে আমরা বলে থাকি, প্রথম 6 মাস বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে। এই সময় যারা শুধুমাত্র বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের কিন্তু বাড়তি পানি খাওয়ানোর প্রয়োজন নেই, কিন্তু মাকে বেশি বেশি করে পানি খাওয়াতে হবে। যারা বুকের দুধ খাচ্ছেন না, তারা তো দেখা যাচ্ছে যখন দুধ বানাচ্ছেন সেখানে তো বেশিরভাগ ক্ষেত্রে পানি থাকছে। যারা বুকের দুধ খাওয়াচ্ছেন সেসব মায়েদের বেশি করে পানি খেতে হবে। আর একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে আমি আগেও বলেছি, তবু আবারও বলছি, 10 কেজি পর্যন্ত বাচ্চাদের 1 লিটার, 20 কেজি পর্যন্ত 1.5 লিটার, 30 কেজি পর্যন্ত 1700, 40 কেজি পর্যন্ত 1900 এবং 50 কেজি পর্যন্ত 2100, অর্থাৎ 2 লিটার 100 ml পানি এই সময় খাওয়াতে হবে। এবং এই সময় আমরা বলে থাকি যেসব বাচ্চারা স্কুলে যাচ্ছে হালকা পোশাক পরাবেন। যদি মাথায় ছাতা থাকে খুবই ভালো, কিন্তু ক্যাপ যদি পরান, কিছু ক্যাপ রয়েছে যে শুধুমাত্র সামনের দিকে শেড দেয়, মাথার চুলের অংশটা খালি থাকে, এই ধরনের ক্যাপ যদি পাওয়া যায়, অর্থাৎ কারণ বাচ্চাটা ঘেমে যায়, সেই ধরনের ক্যাপ যদি পাওয়া যায় খুবই ভালো। যখন বাচ্চারা স্কুলে যাবে ছায়াযুক্ত স্থান দিয়ে যেন তারা হাঁটে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মায়েরা বাচ্চারা কিন্তু পানি খেতে চায় না, বাইরে বিভিন্ন ধরনের জুস খাওয়ায়। এই জুস বা যেগুলো জাঙ্ক ফুড রয়েছে বা চিনিযুক্ত যেসব খাওয়া রয়েছে, চিনিযুক্ত যদি কোনো আমরা জুস খাই, তাহলে কিন্তু আমাদের পানির তৃষ্ণাটা আরো বেশি বাড়িয়ে দেয়। চিনি জাতীয় কিছু খেলে এই সময় তৃষ্ণাটা তার আরো বাড়বে, তাহলে কিন্তু তার সমস্যা আরো বেশি হবে। আর এই ধরনের বাইরের পানি জাতীয় খাবার খেলে যেটা হয়, শুধুমাত্র হৃদজনিত রোগগুলো নয়, টাইফয়েড হতে পারে, জন্ডিস হতে পারে, ডায়রিয়া হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। জাঙ্ক ফুড গুলো খেলেও কিন্তু পানির শূন্যতা আরো বেশি হয়ে যায়। স্কুলে যারা রয়েছে, আমরা বলবো, আমি একটু আগে বলেছি, একটা 7-8 এর বাচ্চা ধরেন 40 কেজি, তার তো প্রায় 2 লিটার মতো পানি দরকার। তাহলে বাসা থেকে তো 2 লিটার পানি নিয়ে যাওয়া সম্ভব না। সেই জন্য স্কুলে যদি ওয়াটার ব্রেক দেওয়া যায়, বিভিন্ন দেশে রয়েছে যে প্রতি 1 ঘন্টা পর পর কলিং বেল বা সাইরেন বাজে, এই ধরনের ঘন্টা দেওয়া হয়। সেই ঘন্টা দিলে বাচ্চারা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা পানি খায়। সে ওয়াটার ব্রেক দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা, সেই ক্ষেত্রে এই সময় আমাদের একটু এটা ভেবে দেখার প্রয়োজন রয়েছে। সর্বক্ষেত্রে বলবো যে এই সময় আতঙ্কিত না হয়ে আমরা যেন সকলে সম্মিলিতভাবে বাচ্চাদের যে নিয়মগুলি সরকার থেকে বলা হচ্ছে সেগুলি যদি একটু মেনে চলি, তাহলে আমাদের শিশুরা সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শিমুল, খুব চমৎকার করে সুরক্ষার কথাটি আপনি তুলে এনেছেন। আমি ডাক্তার নাজমুল আপনার কাছে একেবারেই শেষে দেখে চলে খুবই সংক্ষেপে 5টি পয়েন্ট আপনি বলুন যে এই তীব্র তাপদাহে আমাদেরকে মেনে চলতে হবে। ধন্যবাদ। আমি কয়েকটা আপনারা কি মেসেজ দিতে চাই। নাম্বার 1, যে এই অত্যাধিক গরমে আপনারা অতিরিক্ত তাপযুক্ত পরিবেশটাকে আপনারা অ্যাভয়েড করবেন। প্রতিদিন
2.5 থেকে 3 লিটার নিরাপদ পানীয় খাবেন। নিরাপদ পানীয় বলতে বাইরের পানীয় না, কোল্ড ড্রিঙ্কস না, আইসক্রিম না, এটা হচ্ছে আপনারা লবণ সমৃদ্ধ, আমরা যেটা ওটস স্যালাইন এটা। 3 নম্বর হচ্ছে আপনারা যখন বাইরে যাবেন আপনারা ছাতা ইউজ করবেন। ঢিলে ঢালা আপনারা সাদা রঙের বা লাইট কালারের আপনারা ড্রেস পরিহার করবেন। এবং আমি এই ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি, কালো বোরকা যারা পরেন এবং তাদেরকে আমরা উপদেশ থাকবে আপনারা অবশ্যই বোরকা পরবেন, সেটা ঢিলে ঢালা এবং লাইট কালারের, প্রেফারেবল এটা পরবেন। 3 নম্বর হচ্ছে যে আপনারা আমরা যেটা বলছি, যারা ম্যানুয়াল ওয়ার্কার, যারা বাইরে কাজ করেন এই রোদের মধ্যে, আমাদের ট্রাফিক পুলিশরা আছেন, রিক্সাপুলারা আছেন, এদের জন্য আমাদের উপদেশ হচ্ছে 2 ঘন্টা পর পর আপনাদের 10 থেকে 15 মিনিট আপনারা ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে আপনারা বিশ্রাম দেবেন। এতে করে আপনার এই যে বডি কিন্তু একটা অ্যাডজাস্ট হয়ে যাবে, যে হিট রিলেটেড যে অসুখগুলো এগুলো আর হবে না। আর ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি, হিট এক্সজশন এবং হিট স্ট্রোক, এইটার যে মেইন সিমটমগুলো, অত্যাধিক দুর্বলতা, অত্যাধিক ঘাম, প্রস্রাব কমে যাওয়া, মাথা ঘোরানো, বমি বমি ভাব, তীব্র মাথা ব্যথা, হাত পা খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হয়ে যাওয়া, অসংলগ্ন কথাবার্তা বলা, এই ধরনের কোনো সিমটম যদি দেখা দেয় তৎক্ষণাৎ আপনারা ছায়াযুক্ত স্থানে যাবেন, প্রাথমিক চিকিৎসা দিবেন শরীরকে ঠান্ডা করার জন্য, যেটা আমরা বলছি কুলিং মেথড, এবং ফাইনালি যদি এগুলোতে উন্নতি না হয় হসপিটালে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার নাজমুল, এবং অসংখ্য ধন্যবাদ ডাক্তার শিমুল। নিশ্চয়ই আমরা পরবর্তী সময় আপনাদের সাথে আবার যুক্ত হব। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা আজকে অধিক তাপজনিত যে রোগগুলো রয়েছে এবং এর সুরক্ষা নিয়ে কথা বলেছি, এবং সেটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে এই তীব্র তাপদাহে আমরা এই নিয়মগুলো যদি আমরা মানি, তাহলে হয়তো যে হিট স্ট্রোক বা হিট এক্সজশনের মতো প্রাণঘাতী যে সমস্যাগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো, এবং এই তীব্র দাবদাহ খুব দ্রুতই দূর হোক, আমাদের জীবনে শান্তি বয়ে আনুক, এই বৃষ্টি আসুক, সবার জীবনে সুস্থতা আসুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।